হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 12 এর যে চ্যাপ্টার শুরু করেছিলাম সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তো সেই চ্যাপ্টার থেকেই লাস্ট ক্লাসে আমাদের যে টপিকটা হয়েছিল যে পলিনেশন বা পরাগ মিলন বা পরাগ যোগ আমরা যাই বলি না কেন, তো সেই টপিকেরই কিন্তু আজকের আমাদের পরবর্তী ক্লাস, যেখানে আমরা ইতর পরাগযোগ, বিশেষ করে ইতর পরাগযোগ, এটাই কেন বলছি কারণ স্বপরাগযোগের যা যা টপিক ছিল আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছিলাম, এখানে মেইনলি আমরা ইতর পরাগযোগের জন্য কিছু কৌশল অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, সেই কৌশলগুলোকে হচ্ছে এই ক্লাসে আমরা দেখবো এবং সেগুলোর প্রত্যেকের নামগুলো আমাদের ইম্পর্টেন্ট, কোন কোন উদ্ভিদে দেখা যায় সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে ইতর পরাগযোগ বা হচ্ছে ক্রস পলিনেশনের সুবিধা এবং অসুবিধা কি কি আছে টোটালটাই আজকে ক্লাসে আমরা কভার করব। ঠিক আছে, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা চাইলে হচ্ছে ডিসক্রিপশন লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা প্লে লিস্টে গিয়েও হচ্ছে তোমরা খুঁজে সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারো। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা হচ্ছে খাতা পেন নিয়ে এখনো রেডি হওনি, খাতা পেন নিয়ে হচ্ছে বসো, কারণ প্রত্যেকটা ক্লাসে আমাদের যা যা নোটস হবে প্রত্যেকটা রেডি করতে হবে, বিকজ অফ আমাদের ফাইনালের যখন প্রিপারেশন আমরা নেবো, যখন আমাদের পরীক্ষা আগের প্রিপারেশন নেবো, তখন কিন্তু আমাদের এই নোটসটাই সব থেকে বেশি কাজে লাগবে। তো সেই কারণে অবশ্যই পেন আর খাতা নিয়ে হচ্ছে বসে পড়ো। ওকে, তো স্টুডেন্ট চলো লেট না করে হচ্ছে শুরু করা যায়। তো স্টুডেন্ট, একদম ফার্স্টেই আমরা আজকে প্রথমে হেডিং দেব ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল। ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল। ওকে, ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল। তো আউটব্রিডিং ডিভাইসেস অফ ক্রস পলিনেশন। ঠিক আছে, আউটব্রিডিং ডিভাইসেস অফ ক্রস পলিনেশন। তো এটাকেও আমরা লিখে রাখবো পাশে। ঠিক আছে, তো ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল, যেটাকে আমরা বলবো আউটব্রিডিং ডিভাইসেস অফ ক্রস পলিনেশন। দেখো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ইতর পরাগযোগ তো আমরা দেখেছি। তো ইতর পরাগযোগে আমাদের মেইনলি কি হয়, একটা ফুলের সাথে অপর মানে ওই একই প্রজাতির অপর কোনো ফুলের যখন পরাগ মিলন হয়, এটাকে আমরা ইতর পরাগ মিলন বা ইতর পরাগযোগ বলি। এবার এখানে এমন নয় যে হচ্ছে যে কোনো ফুলের সাথে যে কোনো ফুলের হচ্ছে পরাগ মিলন হচ্ছে মানে ইতর পরাগ মিলন হচ্ছে হয়ে যাবে। এখানে কি হয়, অনেক সময় উভলিঙ্গ ফুল মানে তার মধ্যে মেল এবং ফিমেল দুটো প্রেজেন্ট থাকার পরেও কিন্তু সেখানে ইতর পরাগযোগ ঘটে। কিভাবে ঘটে সেই জিনিসগুলি আজকে ক্লাসে আমরা দেখবো। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে প্রত্যেকটা টপিক আমরা আলাদা আলাদা করে হচ্ছে নোট ডাউন করবো। একদম প্রথমে তোমরা নোট ডাউন করবে 1 নম্বর দিয়ে এক লিঙ্গতা বা ডাইক্লিনি। আচ্ছা, এটাকে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারও বলা হয়। যদি আমরা ফুলের দিক থেকে দেখতাম, যেহেতু এটা একটা লিঙ্গ হচ্ছে ফুল ধারণ করে, তাই এই ধরনের ফুলকে এক লিঙ্গ মানে ফুল বা আমরা বলতে পারি হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। যেহেতু আমাদের ফুলের কথা বলেনি, এই প্রসেসটার কথা বলা হচ্ছে, তো এই কারণে এটাকে আমরা বলতে পারি এক লিঙ্গ তা করে দাও। ঠিক আছে, এক লিঙ্গতা, কারণ এই প্রসেসটাকে বলা হচ্ছে, তো এই কারণে এটাকে বলা হয় এক লিঙ্গতা বা ডাইক্লিনি। ঠিক আছে, ইংলিশেও কোয়েশ্চেন আসতে পারে, তখন হচ্ছে ডাইক্লিনি টার্ম থেকে কোয়েশ্চেন আসবে। তো এখানে দেখো এক লিঙ্গতা বা ডাইক্লিনিটা কি, তো সিম্পল আমাদের যে সকল ফুলের একটি মাত্র লিঙ্গ থাকে, কিছু কিছু থাকে উভলিঙ্গ, তাদের ক্ষেত্রে মানে ইতর পরাগযোগ ঘটে, কিন্তু কিছু ফুল যেরকম এখানে আমরা দেখবো যেটা এক লিঙ্গতার মধ্যে আসবে বা ডাইক্লিনিক, তো আমাদের কিছু ফুল থাকে যাদের একটি মাত্র হচ্ছে লিঙ্গ থাকে, বা আমরা বলতে পারি এক্ষেত্রে একটি মাত্র গ্যামেট উৎপন্ন হয় যেসব ফুলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পরাগযোগ ঘটে। তো এই কারণে এটাকে বলা হয় এক লিঙ্গতা বা ডাইক্লিনিক। তো দেখো, যখন একটি ফুলে পুং অথবা স্ত্রী যে কোনো একটি লিঙ্গ উপস্থিত থাকে তাকে এক লিঙ্গতা বা ডাইক্লিনি বলে। মানে এই সকল ফুলে যে পরাগ মিলন ঘটে, যেখানে ইতর পরাগযোগ ঘটে, এই ধরনের ইতর পরাগযোগকে বলা হয় এক লিঙ্গতা বা ডাইক্লিনি। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তো এটা এবার কোথায় দেখা যায় এটা, যেমন আমরা উদাহরণ হিসেবে এক্ষেত্রে রাখতে পারি লাউ বলা যেতে পারে, কুমড়ো, চাল কুমড়ো এই ধরনের, বা উচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু একটা ফুল একটাই মাত্র লিঙ্গ ধারণ করে। তো সেক্ষেত্রে আমরা এগুলোই এক্সাম্পল নেব, যেমন হচ্ছে আমাদের লাউ, কুমড়ো, উচ্ছে ইত্যাদি। ঠিক আছে, উচ্ছে, করলা, এগুলো তো সব একটাই মাত্র লিঙ্গ প্রেজেন্ট থাকে ফুলের মধ্যে। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে আমাদের এক লিঙ্গ বা ডাইক্লিনি ফুলের হচ্ছে উদাহরণ। এবার চলে আসি আমরা হচ্ছে দ্বিতীয় পয়েন্টে আমরা জানবো হচ্ছে স্বসঙ্গম রোধী। এর আরেকটা নামও তোমরা একটু এখানে লিখে নাও, হার্কোগ্যামি বলা হয়। স্বসঙ্গম রোধী বা হার্কোগ্যামি কেন বলা হয়, দেখো এখানে বাংলা নামটা দেখলেই তোমরা একটা জিনিস বুঝতে পারবে, স্বসঙ্গম রোধী মানে কি, নিজেই নিজের যে সঙ্গম মানে যে মিলন, যে পলিনেশন, সেটাকে কিন্তু হচ্ছে আটকায়। তার মানে কি, এটা কোথায় ঘটবে, উভলিঙ্গ ফুলের মধ্যে, কারণ নিজেই নিজের হচ্ছে পলিনেশন, যেটা একটা ফুলে মেল ফিমেল দুটো প্রেজেন্ট
প্রেজেন্ট থাকা মানে কি এরা একে অপরের সাথে নিষেক ঘটাতে পারে, ঘটিয়েছে সেলফ পলিনেশন বা স্বসঙ্গম ঘটাতে পারে। তাহলে আমরা কি লিখছি, কিছু উভলিঙ্গ ফুলের বৈরাকৃতি এমন হয় যে সব পরাগ মিলনে বাধা দেয়। এই প্রকার ফুলকে স্বসঙ্গম রোধী বলে। ঠিক আছে, স্বসঙ্গম রোধী বা হার্কোগ্যামি বলে। এখানে উদাহরণ হিসেবে আমরা বা যথা দিয়ে আমরা লিখে রাখতে পারি এক্সাম্পল। দেখো এটা কিছু উদ্ভিদে দেখা যায়, সব উদ্ভিদে তো দেখা যায় না, কিছু স্পেশাল উদ্ভিদ আছে তাদের মধ্যে এই ধরনের দেখা যায়। যেমন আমরা একটা জলজ উদ্ভিদের নাম লিখতে পারি ঘেটু। ঠিক আছে, এটা বাংলার একটা প্রচলিত নাম ঘেটু। তারপরে আরেকটা আমরা লিখতে পারি সর্ষে। সর্ষে তোমরা অনেকেই দেখেছো। লাস্ট আমরা দেখছি এখানে 3 নম্বর, এটাকে আমাদের বলা হয় অসমরূপতা। অসমরূপতা, দেখো এটাকে আমরা নাম থেকেও কিন্তু কিছুটা আইডেন্টিফাই করতে পারি, অসমরূপতা বা হেটেরোমরফিজম। তাহলে এখানে অসমরূপতা বা হেটেরোমরফিজম, দেখো অসমরূপতা বা হেটেরোমরফিজম কি খেয়াল করো। এখানে অসমরূপতা, অসম মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ, রূপত মানে কি দেখতে। ঠিক আছে, মানে এখানে আলটিমেটলি যে ফুলটা সেটা হচ্ছে উভলিঙ্গ প্রকৃতির হবে। আর এখানে রূপ বলতে আলটিমেটলি কার বোঝানো হচ্ছে, এখানে পুরোটাই কিন্তু হচ্ছে পুংকেশর আর গর্ভকেশরের কথা বলা হচ্ছে। আর এখানে পুংকেশর এবং গর্ভকেশর এদের যে পরিণতি বা এদের যে আকার সেটা হচ্ছে তুলনামূলক বেশি বা কম, মানে দৈর্ঘ্যের পার্থক্য থাকে। যেমন আমরা একটা ছবির মাধ্যমে এখানে বলতে পারি, তোমরা পাশে ছবিটা ড্র করতে পারো। লাইক হচ্ছে আমাদের যদি হচ্ছে এরকম স্তবক, যেখান থেকে আলটিমেটলি পুং স্তবক এবং স্ত্রী স্তবক এখান থেকে রিলিজ হয়। ধরে নাও এখানে পুং স্তবক যেগুলো সেগুলো ধরে নাও, বা পুংকেশর যেগুলো সেগুলো ধরে নাও ছোট ছোট, এবং মাঝখানে এখানে আমাদের গর্ভকেশর আছে, সেটা ধরে নাও এরকম বড় যদি হয়। তাহলে দেখো এখান থেকে পুং স্তবক যেগুলো সেগুলো হচ্ছে পুং ধানী যেগুলো বা পরাগধানী, এগুলো দেখো ভালো করে মাথাগুলো লক্ষ্য করো, দেখো এদের যে লেভেল সেই লেভেলের থেকে কত নিচে। তার মানে কি এখানে ধরে নাও ফুলটা হচ্ছে যেমনই হোক না কেন, এখানে আলটিমেটলি কিন্তু এই যে পুংকেশর যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের গর্ভকেশর তুলনায় ছোট। আর যখনই ছোট হচ্ছে তখন এখান থেকে রেণুগুলো বের হয়ে কিন্তু সেভাবে আর এর উপরে পড়ছে না। অনেক সময় বাতাসের জন্য বা হচ্ছে কোনো পতঙ্গ এসে এর উপরে এসে যদি বসে তাহলে ভিতর থেকে কিন্তু রেণুগুলো হচ্ছে লেগে যাচ্ছে এবং এরা গিয়ে অন্য ফুলে হচ্ছে বসছে, তখন এখানে কিন্তু ইতর পরাগযোগ ঘটছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিন্তু অসমরূপতা বা হেটেরোমরফিজম যেসব ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখা যায়, যেসব ফুলের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পুংকেশর এবং গর্ভকেশরের দৈর্ঘ্য হচ্ছে বিভিন্ন হয় এবং এই কারণে এখানে স্বপরাগযোগ বাধা পায়। এখানে আমাদের এক্সাম্পলটা মনে রাখতে হবে, আমরুলের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পরাগযোগ দেখা যায়। আমরুল বা এখানে অনেক সময় কি হয়, পলাশ বা এই ধরনের ফুলেও কিন্তু এই ধরনের ইতর পরাগযোগ দেখা যায়, যেটা সাধারণত তোমার পাখির মাধ্যমে, মানে পাখি বা কোনো পতঙ্গ যেরকম মৌমাছি এদের মাধ্যমেও কিন্তু এই পরাগযোগটা হচ্ছে ঘটে। ঠিক আছে, তো এইগুলো স্টুডেন্ট তোমরা হচ্ছে পজ করে নোট ডাউন করে এরপর আমরা আরো কিছু টাইপ দেখবো, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের ফুলের গঠনের জন্য বা বিভিন্ন রকমের হচ্ছে আকৃতির জন্য এখানে কিন্তু ক্রস পলিনেশন ঘটে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পজ করো, করে নোট ডাউন করো, দেন আমরা চলে আসবো নেক্সট টপিকে। তো স্টুডেন্ট এবার আমরা চলে আসছি হচ্ছে 4 নম্বর টপিক, যেটাকে বলা হয় আমাদের বিষম পরিণতি। বিষম বা অসম মিনিংটা কিন্তু অনেকটা একই, বিষম পরিণতি। তাহলে দেখো বিষম পরিণতি, এটার আরেকটা নাম লিখে রাখো বা দিয়ে, বিষম পরিণতি বা ডাইকোগ্যামি। তো দেখো এখানে এর হচ্ছে বিষম পরিণতি, নাম থেকে বুঝতে পারছো বিষম পরিণতি। এখানে কিন্তু যে মানে এটা উভলিঙ্গ ফ্লাওয়ার হয় এবং এখানে যে পুংকেশর এবং গর্ভকেশর তার কিন্তু ম্যাচুরিটিটা আলাদা টাইমে হয়, যে কারণে এখানে বলা হয় বিষম পরিণতি। আগেরটা আমরা কি দেখে যাবো, অসম রূপতা, মানে কি আকার বা রূপ হচ্ছে আলাদা, অসম। তো এখানে আমরা দেখছি কি বিষম পরিণতি, তার মানে কি এখানে পরিণতিটা বা ম্যাচুরিটিটা কি হয়, আলাদা টাইমে হয়। তো এখানে আমরা বলতে পারি তাহলে যে সকল ফুলের পুংকেশর ও গর্ভকেশরের পরিণতি পৃথক সময়ে ঘটে, তাকে সেই ফুলকে, ঠিক আছে, সেই ফুলকে বিষম পরিণতি বা ডাইকোগ্যামি ফুল বলে। সেই ফুলকে বিষম পরিণতি বা ডাইকোগ্যামি ফুল বলে। সেই ফুলকে কি বলে, ডাইকোগ্যামি ফুল বলে। দেখো এখানে দেখো অনেকেই বলে হচ্ছে ইংলিশ টার্মে কিন্তু অনেক হচ্ছে ইজি লাগে, কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করো, বাংলা টার্ম থেকেই কত সুন্দর বোঝা যাচ্ছে যে বিষম পরিণতি মানে কি, বিষম মিন্স হচ্ছে আলাদা টাইমে এবং পরিণতি মানে কি ম্যাচিওর করা। তাহলে এখানে ডাইকোগ্যামি আমরা তো হচ্ছে ইজিলি নামটা মনে রাখতে পারি এর ইংলিশ টার্মটা, কিন্তু
বোঝা যাচ্ছে ভালো, কিন্তু মানে যারা বাংলা থেকে পড়ছো তাদের জন্য কিন্তু দেখো এখানে বাংলার থেকে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে যে এখানে কি বলতে চাইছে। তাহলে বিষম পরিণতি মানে কি, আলাদা টাইমে বা ডিফারেন্ট টাইমে হচ্ছে পরিণত লাভ করছে। তাহলে এখানে বাংলা থেকেও কিন্তু অনেক বেটার বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে কাদের ক্ষেত্রে এটা হতে পারে, মানে কোন কোন উদ্ভিদ। আচ্ছা এখানে আরেকটা খেয়াল করবে, বিষম পরিণতি কিন্তু দু ধরনের হতে পারে। দেখো আমরা বলেছি এটা উভলিঙ্গ ফুলে হয়, তাই তো, একটা হচ্ছে মেল একটা ফিমেল, দুটো জিনিস থাকে, পুংকেশর গর্ভকেশর। তাহলে এখানে দেখো ওইসব উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে এক হতে পারে পুংকেশরটা আগে পরিণতি লাভ করছে, আবার আরেক হতে পারে গর্ভকেশরটা আগে পরিণতি লাভ করছে। এই অনুযায়ী এটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। তো আমরা এখানে বিষম পরিণতিটাকে দুটো ভাগে হচ্ছে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করে দিতে পারি। এক, এখানে বিষম পরিণতি একটাকে আমরা ডাইকোগামি যেটাকে বলছি, এর যদি গর্ভকেশর হচ্ছে আগে পরিণতি লাভ করে, ঠিক আছে, তখন তাকে আমরা বলি হচ্ছে প্রোট্যান্ডি, বা এটাকে একসাথেও লেখা যেতে পারে নয়ডয় হস্যি। ওকে, প্রোট্যান্ডি। এখানে কি হয়, এখানে হচ্ছে পুংকেশর আগে মানে পরিণত লাভ করে। আচ্ছা এর পরেরটা আমরা একটু লিখে দিই, আরেকটাকে বলা হয় প্রোটোগাইনি, যেখানে আমাদের গর্ভকেশর আগে পরিণতি লাভ করে। প্রোটোগাইনি, ঠিক আছে, গাইনি মানে বুঝতে পারছো, এখানে স্ত্রী মানে যে কোনো কিছুকে বায়োলজিতে যখন গাইনি কথাটা পাবে মনে রাখবে এখানে স্ত্রী রিলেটেড কিছু বলা হচ্ছে। আর এখানে যেহেতু আমরা কি ফুল নিয়ে ডিসকাস করছি, তাহলে প্রোটোগাইনি মানে কি, এখানে হচ্ছে গর্ভকেশরের কথা বলা হচ্ছে, কারণ ফুলের ক্ষেত্রে কি গর্ভকেশরই তার স্ত্রী পার্ট, তাই তো, তো সেই কারণে এটা খেয়াল রাখতে হবে। আর পুরুষ পার্ট কোনটা, এখানে প্রোট্যান্ডি, ঠিক আছে, প্রোট্যান্ডি আর প্রোটোগাইনি। তার মানে এখানে প্রোট্যান্ডির ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি নিচে পুংকেশর আগে পরিণত হয়। প্রোটোগাইনির ক্ষেত্রে লিখতে পারো গর্ভকেশর, গর্ভকেশর আগে পরিণত হয়। তার মানে আগেরটায় আমাদের পুংকেশর যেটাকে আমরা প্রোট্যান্ডি বলছি, আর এখানে হচ্ছে গর্ভকেশর যেটাকে আমরা প্রোটোগাইনি বলছি। তো এই হচ্ছে আমাদের দুটো আলাদা আলাদা হচ্ছে বিষম পরিণতি বা ডাইকোগ্যামির ভাগ। এবার এখানে দেখো প্রোট্যান্ডির মধ্যে আমরা একটা এক্সাম্পল রাখতে পারি এখানে, যেমন কাদের মধ্যে দেখা যায়, এটা মেইনলি আমাদের জবা ফুলের ক্ষেত্রে দেখা যায়, জড়া হয়ে গেছে, জবা ফুলের ক্ষেত্রে হচ্ছে দেখা যায়। আর তো এখানে আমরা বলতে পারি এটা রজনীগন্ধা, ঠিক আছে, রজনীগন্ধা। তো দেখো রজনীগন্ধা, হ্যাঁ এখানে আমাদের রজনীগন্ধা, যেরকম তোমাদের মধ্যে কেউ যদি গন্ধরাজ চিনে থাকো তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রোটোগাইনি যে হচ্ছে এটা দেখা যায়। ঠিক আছে, তো প্রোটোগাইনি এছাড়া হচ্ছে প্রোট্যান্ডি হচ্ছে আরো অন্যান্য ফুলে দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট, যেখানে আমরা বিষম পরিণতি বা ডাইকোগ্যামি সম্বন্ধে জানলাম। এরপরে আমাদের 5 নম্বর টপিক হচ্ছে, নোট ডাউন করবে, স্ববন্ধাত্ব, স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি। দেখো মেইনলি এখানে একটা টার্ম খেয়াল রাখতে, আচ্ছা ইংলিশ টার্মটাও লিখে নাও তোমরা, হচ্ছে সেলফ স্টেরিলিটি, স্টেরিলিটি, ঠিক আছে, সেলফ স্টেরিলিটি। তাহলে দেখো স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি ব্যাপারটা কি। স্ববন্ধাত্ব আমরা তাকেই বলি, বন্ধাত্ব আগে বোঝো, স্ববন্ধাত্ব এমনি বুঝে যাবে। বন্ধাত্ব মানে কি, যখন কোনো একটা ফুল, ঠিক আছে, তার যে পুংকেশর আছে তার থেকে যে রেণুটা উৎপন্ন হবে সেটা যখন গর্ভকেশরে গিয়ে যখন মানে জার্মিনেট করতে বা হচ্ছে নিষেক ঘটাতে পারবে না, তখন তাকে বলা হয় বন্ধাত্ব। এবার স্ববন্ধাত্ব কি, যখন কোনো উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে তার যে পুং রেণু আছে সেটা যখন স্ত্রীলিঙ্গের সাথে হচ্ছে, বা আমরা বলতে পারি গর্ভকেশরের সাথে যখন হচ্ছে পরিণত হতে পারবে না বা নিষেক ঘটাতে পারবে না, তখন তাকে বলা হয় স্ববন্ধাত্ব। এক্ষেত্রে কিন্তু ইতর পরাগযোগ ঘটবে। তাহলে এটাও আমাদের এক প্রকার ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশনের একটা টাইপের মধ্যে আসে বা একটা কৌশলের মধ্যে আসে। তো এই কারণে এটাকে বলা হয় স্ববন্ধাত্ব বা সেলফ স্টেরিলিটি। তো এখানে দেখো আমাদের সেলফ স্টেরিলিটি, তাহলে আমরা কাকে বলছি, যে সকল ফুলে উভলিঙ্গ ফুলের মধ্যে পরাগরেণু গর্ভমুণ্ড পতিত হয়ে নিষেক ঘটাতে অক্ষম, পারে না, সেই সকল ফুলকে আমরা স্ববন্ধাত্ব বলছি। এবং এক্ষেত্রে কাদের ক্ষেত্রে দেখা যায় ভালো করে খেয়াল করো, তোমরা নিজেরাও বুঝতে পারবে। চা, অর্কিড, রাসনা। মেইনলি চাটা বললে তোমরা বুঝতে পারবে, দেখো চা গাছের কিন্তু পাতা তোলা হয়, কিন্তু কখনো শুনেছো চা গাছের ফুল তোলা হচ্ছে বা কিছু, কারণ এখানে এর যে ফুলগুলো হয় নিজেরা কিন্তু নিজেদের মধ্যে পরাগযোগ ঘটাতে ব্যর্থ, এবং যে কারণে এদের মধ্যে যে পাতাগুলো হয় জাস্ট পাতাগুলো উপর থেকে তুলে নেওয়া হয়, তার ফলে এখান থেকে ফুল সৃষ্টি হওয়ার প্রথম কথা জায়গা কম, আর সৃষ্টি হলেও যেহেতু সেগুলো নিজেদের মধ্যে হচ্ছে পরাগযোগ ঘটাতে পারে না, তার মানে কি একটা টাইম পরে এটা শুকিয়ে পড়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এরকম একই ঘটনা আমাদের অর্কিড, রাসনা এদের ক্ষেত্রেও দেখা যায়। তো এটাই হচ্ছে আমাদের স্ববন্ধাত্ব, মানে একই ফুলের মধ্যে বন্ধাত্ব বা স্টেরিলিটি থাকে, যে কারণে একটি ফুল তার নিজের মধ্যে নিষেক ঘটাতে ব্যর্থ হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আউটব্রিডিং ডিভাইসেস অফ ক্রস পলিনেশন, বা যেটাকে আমরা বলতে পারি ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল, ইতর পরাগযোগ ঘটার বিভিন্ন কৌশল যেগুলো প্রকৃতির মধ্যে প্রেজেন্ট থাকে। তো এখানে হচ্ছে এটা পুরোটা তোমরা পজ করো, করে নোট ডাউন করো, দেন আমরা চলে আসবো কিছু ছোট টপিকে, যেখানে আমরা ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধাগুলো জানবো, কারণ অনেক সময় কোয়েশ্চেনের মধ্যে এটা তোমাদের দেয়। তো এবার আমরা এখানে হেডিং করব ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা। ঠিক আছে, ইতর পরাগযোগের সুবিধা আর অসুবিধা। ইতর পরাগযোগের সুবিধাগুলো কি কি আর অসুবিধাগুলো কি কি সেটা আমরা জানি।
ইতর পরাগযোগের ফলে সৃষ্ট উদ্ভিদ উন্নত গুণ সম্পন্ন, উন্নত গুণ সম্পন্ন, তার মানে এদের মধ্যে কিন্তু উন্নত গুণ দেখা যায়। 2 নম্বর আমরা লিখতে পারি যে কোনো প্রতিকূল পরিবেশে উদ্ভিদগুলি বেঁচে থাকতে পারে, যে কোনো প্রতিকূল পরিবেশে এরা বেঁচে থাকতে পারে, ঠিক আছে 2 নম্বর। 3 নম্বর দিয়ে আমরা লিখব উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে, উদ্ভিদগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। তো মোটামুটি এরকম 3টে সুবিধা আমরা লিখলাম যে ইতর পরাগযোগের ফলে সৃষ্ট উদ্ভিদ উন্নত গুণ সম্পন্ন হয়, এদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে এরা খুব সহজেই, এবং এখানে উদ্ভিদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেক বেশি হয়, ঠিক আছে এটা। এবার আমরা এখানে লিখে দেবো একটু অসুবিধা, যে অসুবিধাটা কি কি প্রবলেম হতে পারে। দেখো একদম প্রথমেই অসুবিধার মধ্যে বা ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে যেটা আমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু যেহেতু ইতর পরাগযোগ বলা হচ্ছে, মানে এখানে কিন্তু রেণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বা আমরা এটা বলতে পারি যে এখানে যে রেণু সেটা কিন্তু কোনো বাহকের দ্বারা বাহিত হবে, তাই না? তাহলে এখানে প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হলো বাহকের অনুপস্থিতিতে ইতর পরাগযোগ ব্যাঘাত ঘটতে পারে। যদি বাহক না থাকে সেক্ষেত্রে কিন্তু ইতর পরাগযোগ নাও হতে পারে, তাই না? 2 নম্বর পয়েন্ট আমরা লিখবো পরাগ রেণু অপচয় হয়, পরাগ রেণু অপচয় হয়, পরাগ রেণু অপচয় হয় বা অপচয় ঘটে। এখানে পরাগ রেণু অনেক কিন্তু নষ্ট হয়, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তো সেক্ষেত্রে সব পরাগ রেণুরা গিয়ে পৌঁছতে পারে না, কিছু হচ্ছে রাস্তাতেই নষ্ট হয়ে যায়, কিছু শুকিয়ে যায়, কিছু ওখানেই ঝরে পড়ে যায়, এরকম বিভিন্ন রকমের কন্ডিশন হতে পারে। 3 নম্বর পয়েন্ট লিখবো 3 নম্বর, এবং এটা হচ্ছে অনেক ভাইটাল একটা পয়েন্ট আমরা বলতে পারি, প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়, প্রজাতির বিশুদ্ধতা, যেটাকে আমরা পিওর লাইন বলা হয়, তোমরা বড় হয়ে পড়বে এটা। তাহলে দেখো প্রজাতির বিশুদ্ধতা এক্ষেত্রে কিন্তু নষ্ট হয়। বিশুদ্ধতা ব্যাপারটা কি আছে প্রত্যেকটা আমি একবার বলে দিই। বাহকের অনুপস্থিতিতে ইতর পরাগযোগ অনিশ্চয়তার সৃষ্টি করে, স্বাভাবিক। যদি হচ্ছে যেগুলো তোমার পক্ষী পরাগী, সেখানে ওই ফুলটাই যদি পার্টিকুলারলি পাখি বা পতঙ্গ পরাগী যেগুলো, সেখানে যদি পতঙ্গ না গিয়ে পৌঁছে বা যদি না যায়, তার মানে কি সেই যে রেণুগুলো সব কি নষ্টই হবে, সেইটা থেকে আর নতুন কোনো উদ্ভিদ তৈরি হবে না বা সেখান থেকে বংশবৃদ্ধি হবে না এটা, বা পরাগ মিলন ঘটবে না। 2 নম্বর, পরাগ রেণুর অপচয় ঘটে, কারণ এখানটায় একটা থেকে যেগুলো ধরো বায়ু পরাগী বা যেগুলো ধরো পক্ষী পরাগী, সেগুলোর ক্ষেত্রে পরাগ রেণুটা কিন্তু একটা থেকে আরেকটা যেতে গেলে অনেক বেশি পরাগ রেণু উৎপন্ন হলে তবেই কিন্তু সম্ভব। ধরে নাও এমন একটা ফুল যেখানে পরাগ রেণু মানে পক্ষী পরাগী ফুল, এবং সেখানে হচ্ছে পরাগ রেণু কম উৎপন্ন হয়েছে ফুলটাতে, সেক্ষেত্রে কিন্তু ওই ফুলটার দ্বারা পরাগ রেণু নাও হতে পারে, কারণ এখানে যতগুলো মানে অধিক হলে কি হবে, কিছু পাখিটার গায়ে লেগে গেল ছোট ছোটে, তখন সে আরেকটাতে গেলে সেই রেণুগুলো ওখানে গেল, কিন্তু ধরে নাও এখানে কম পরিমাণ পরাগ রেণু উৎপন্ন হয়েছে পরাগথলির মধ্যে, সেক্ষেত্রে কিন্তু পরাগ রেণু অপচয় হয় কিছুটা, তারপরে গিয়ে পরাগ মিলন হয়, কিন্তু এক্ষেত্রে পরাগ রেণুর অতিরিক্ত অপচয় হওয়ার কারণে এখানে কিন্তু পরাগ মিলন নাও ঘটতে পারে। তারপর প্রজাতির বিশুদ্ধতা নষ্ট, এটা একটা ভাইটাল জিনিস খেয়াল রাখবে, এটা হচ্ছে পিওর লাইন বলা হয়। তো এখানে প্রজাতির বিশুদ্ধতাটা কি, ধরে নাও কোনো একটা হচ্ছে মটর গাছ নেওয়া হচ্ছে, এবার মটর গাছের মধ্যে পার্টিকুলার প্রত্যেকটা প্রজন্মেই হচ্ছে গোল গোল মটর গাছই হচ্ছে পাওয়া যায়। এবার বাই চান্স এখানে ধরো ইতর পরাগযোগ ঘটলো, এবং যার ফলে একটা বেটে মটর গাছের মানে রেণুর সাথে একটা লম্বা মটর গাছের হচ্ছে মিলন ঘটলো, তার ফলে এখানে একটা প্রজন্ম এমন আসবে যেখানে সব বেটে মটর গাছ আসবে, এবং এক্ষেত্রে দেখো প্রথমে যে প্রজাতিটা হচ্ছে পুরোপুরি বিশুদ্ধ লম্বা ছিল, তার মধ্যে কি ইতর পরাগযোগের ফলে একটা অন্য বৈশিষ্ট্য এসে ঢুকে গেল, তার মানে কি এর যে বিশুদ্ধতা ছিল পুরোপুরি পিওর লম্বা, সেটা কিন্তু নষ্ট হলো। অনেক জায়গায় অনেক দেশের ক্ষেত্রে এটা দেখা যায়, এই যে প্রজাতির বিশুদ্ধতা আছে এটাকে ট্যাকেল করার জন্য বা বলতে পারি এটাকে ধরে রাখার জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। যেমন হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, অনেক রয়্যাল ফ্যামিলি আছে তাদের ক্ষেত্রে, মানে রাজকীয় ফ্যামিলি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে তারা তাদের বৈশিষ্ট্যকে ধরে রাখার জন্য, লাইক হচ্ছে তারা প্রত্যেকেই লম্বা এবং হচ্ছে সুন্দর গায়ের রং, ঠিক আছে, ফর্সা, এই বৈশিষ্ট্য ধরে রাখার জন্য তারা সাধারণত কোনো মানে কালো বা হচ্ছে তোমার বা বেটে বা কিছুটা বেটে, ঠিক আছে, পুরো বেটে না হলেও কিছুটা বেটে, এইরকম কারোর সাথে কিন্তু তাদের ফ্যামিলির কাউকে বিয়ে দিতে চায় না। কেন চায় না? কারণ হচ্ছে এটা বিশুদ্ধতা নষ্ট হতে পারে, এবং সেই কারণে বিশুদ্ধতা যাতে নষ্ট না হয় সেই কারণে কিন্তু এক্ষেত্রে সেলফ পলিনেশন যেরকম ফুল বা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ঘটানো দরকার, আবার একইভাবে মানুষের ক্ষেত্রেও কিন্তু বা হচ্ছে যে কোনো জীবের ক্ষেত্রে তার বিশুদ্ধতা রাখার জন্য কিন্তু আমাদের সেলফ পলিনেশনে হেল্প নেওয়া হয়। এক্ষেত্রে ক্রস পলিনেশনে বলতে পারো এটা হচ্ছে একটা অসুবিধা, যে কারণে হচ্ছে প্রজাতির বিশুদ্ধতা সেটা নষ্ট হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে
আমাদের টোটাল পয়েন্টস, যেগুলো তোমাদের মনে রাখতে হবে এর সুবিধা এবং অসুবিধার মধ্যে, এবং এগুলো থেকে কোয়েশ্চেন রেয়ারলি আসে। তো তোমাদের মাথায় রাখতে হবে, কারণ কোয়েশ্চেন আসুক বা না আসুক তোমার কাছে নলেজ থাকা একদম দরকার, যে তুমি আলটিমেটলি জানো কি জানো না, যেখানে হচ্ছে কোনগুলো এর অ্যাডভান্টেজেস এবং কোনগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আর তোমাদের ক্লাস 12 রিলেটেড মানে এই টপিক বা হচ্ছে অন্য টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আর আগের ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে।